তো এবার আমরা শুরু করব। তো উইল গো টু দ্য ক্লাস নাও। আচ্ছা, প্রথমে আসছি পোয়েমটাতে, ঠিক আছে? এই পোয়েমটা আমি একটু তোমাদের সাথে ডিসকাস করব এই কারণে যে এই পোয়েমটা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে পরিষ্কার। যদি দেখতে পাও একটুখানি ইয়েস, একজন কেউ ইয়েস লিখলেই হবে, সবাইকে লিখতে হবে না, ঠিক আছে? প্রত্যেকে দেখতে পাচ্ছ স্পষ্ট স্ক্রিনটা? এটা তোমাদেরই পোয়েমের মানে বইয়েরই জাস্ট ফটোকপি। দেখা যাচ্ছে? স্ক্রিন ইজ ক্লিয়ার এভরিবডি? একজন কেউ ইয়েস লিখলে উইল কন্টিনিউ। ওকে, ঠিক আছে। আমি চাইছি যে কবিতাটা তোমাদের সাথে আর একবার আমি জাস্ট রিক্যাপ করব, সেই জন্যে কিন্তু ওকে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তাহলে দেখতে পাচ্ছ। তাহলে আমি পোয়েমটাতে যাচ্ছি, একটা ছোট্ট করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, দিয়ে উইল গো টু সাম কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। আচ্ছা, এবার প্রথমেই দেখো ডে ব্রেক। ডে ব্রেক কথাটার মানে কি কেউ জানো কি? কেউ কি বলতে পারবে ডে ব্রেক কথাটার মানে কি? ডে ব্রেক বলতে কি বোঝো? কেউ কি বলতে পারবে ডে ব্রেক কথাটার মানে কি? এনিবডি? ডে ব্রেক, ডে কথাটার মানে তো আমরা সবাই জানি দিন। ডন ব্রেকিং, স্বস্তিকা জানা দিয়েছো, ডন ব্রেকিং, ইয়েস, যেটা আমরা খুব পপুলার, আমার ভীষণ ফেভারিট মুভি ব্রেকিং ডন। যাই হোক, অনেকেই নিশ্চয়ই দেখেছো এই টুয়াইলাইট সিরিজের, দ্যাটস মাই ফেভারিট মুভি। ছুটি নেওয়া ফারিয়া দিয়েছো, না ছুটি নেওয়া নয়, ডন ব্রেকিং, সকাল হওয়া, রাইট, মর্নিং। মানে অ্যাকচুয়ালি ডন কথাটার মানে হচ্ছে উষা লগ্ন, মানে একেবারে সূর্য ওঠার প্রাককালের যে সময়টা সেটাকে বলে ডন একদম, তার মানে সকাল হওয়ার মুহূর্তকে ডে ব্রেক বলে বা ডন। ডন, DAWN, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো তোমাদের চ্যাট বক্সে, ঠিক আছে? ডন, ডন মানে ওই সিনেমার ডন কিন্তু নয়, সেটা DON। তো DAWN, ডন হচ্ছে সকাল, উষাকাল বা প্রাককাল, একেবারে সকাল হওয়ার মুহূর্ত, সূর্যের আলো যখন সবে ফুটতে শুরু করে সেটাকে ডন বলে। তো ডে ব্রেক। এবার এটা লিখেছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এবার এই ভদ্রলোকের নাম, পোয়েটের নাম কিন্তু ভালো করে মানে মনে রাখবে এই কারণে যে আরও একজনের সাথে তোমরা অনেক সময় এই নামটা স্পেলিংয়ের তরফ থেকে গুলিয়ে ফেলো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আলাদা, কিন্তু সেটা WORDSWARTH, ঠিক আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো কিন্তু দুজন আলাদা ব্যক্তি, দুজন আলাদা দেশে থাকে, একজন ইংল্যান্ডে আর আমাদের ওয়ার্ডসওয়ার্থ লংফেলো কিন্তু US-এর বাসিন্দা আর কি। তো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো এই যে কবিতাটা লিখেছেন, তিনি অনেকগুলোই ছোট ছোট সুন্দর সুন্দর পোয়েম লিখেছেন। হি ওয়াজ ভেরি ফেমাস আমেরিকান রাইটার আর কি। তো এবার এই কবিতাটাতে যেটা আছে সেটা হচ্ছে যে এই কবিতাটা দেখবে রাইমিং কাপলেটের লেখা। রাইমিং কাপলেটের মানে হচ্ছে একটার পর একটা, মানে একটা ছেড়ে আর একটার সাথে মেলা, ঠিক আছে? সি মি, অন, গন, আওয়ে, যদি ভালো করে দেখো, দেখো রাইমিং কাপলেট মানে হচ্ছে পরপর মিলে যাচ্ছে, সি এর সাথে মি, অন এর সাথে গন, আওয়ের সাথে ডে, শাউটের সাথে আউট, ঠিক আছে? উইং এর সাথে সিং, শন্টিক্লিয়ারের সাথে নিয়ার, কর্নের সাথে মর্ন, টাওয়ারের সাথে আওয়ার, সাই এর সাথে লাই। বোঝা গেল? সো এই যে কবিতাটা, ইট ইজ আ জার্নি of the wind as it passes over land and ocean, ushering in fresh lively activities with daybreak. এই গল্পটাতে মানে যেখানে যে গল্পটা ফুটে উঠছে সেটা ভীষণ সুন্দর একটা দৃশ্য যেটা কবি আঁকতে চেয়েছেন। সেটা হচ্ছে যে সমুদ্রের মাঝখানে বা সমুদ্রের মধ্যে একটা বলতে পারো বাতাস বা হাওয়া সৃষ্টি হয়, একটা ঝড় ঠিক বলবো না, একটা বাতাস ঘুমায়িত হতে হতে সেটা সৃষ্টি হয় এবং সেটার ডিরেকশন কোন দিকে? সেটা আসছে ল্যান্ডওয়ার্ডস, মানে জমির দিকে, ঠিক আছে? মানে ডাঙার দিকে।
এবার সে যখন এই সমুদ্রের মধ্যে থেকে জার্নি করতে করতে ডাঙার দিকে আসে, তখন সে কি করে না, তার সামনে সবাইকে, যেরকম ধরো তুমি যদি ঝড়ের সামনে পড়ো বা বাতাস হয়, দেখবে সমস্ত কিছু দুলতে শুরু করে, বা তোমার সামনে যা আছে বা তোমারও মনে হবে তোমার গায়ে একটা হাওয়ার স্পর্শ লাগলো। এই যে হাওয়ার স্পর্শ, সেটা সব কিছুকে আন্দোলিত করে দিচ্ছে এবং তাদেরকে নাড়িয়ে জাগিয়ে ঘুম থেকে তোলার চেষ্টা করছে। এই ঘটনাটা যখন ঘটছে সেটা একেবারে সূর্য ওঠার আগের মুহূর্ত, ঠিক আছে? তখনও রাত, তখনও কিন্তু বলতে পারো যে তখনও সকাল হয়নি, সকাল হচ্ছে। এই সকাল হওয়ার বার্তা নিয়ে অ্যাজ ইফ উইন্ড, সে যেন সমুদ্র থেকে ডাঙার দিকে বয়ে চলে আসছে এবং সে একজন মেসেঞ্জারের কাজ করছে, একজন বার্তাবহর কাজ করছে। সে সবাইকে জাগিয়ে তুলছে, তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলছে এবং বলছে যে উঠে পড়ো, জাগো, ইটস এ নিউ ডে, নতুন দিন এসে গেছে, একটা নতুন দিন শুরু করো, ঠিক আছে? সো উই গো টু দ্য পোয়েম. A wind came up out of the sea and said, "O mist, make room for me." It hailed the ships and cried, "Sail on, ye mariners, the night is gone." সমুদ্রের মধ্যে যে উইন্ডটা সৃষ্টি হচ্ছে সেটা চিৎকার করে, তা কুয়াশা যেটা সমুদ্রের ওপর ঢেকে রেখেছে, মানে বিকেলবেলা বা যদি ধরো সমুদ্রের স্মৃতি কারো থাকে বা রিসেন্টলি যদি সমুদ্র তীরে কেউ গিয়ে থাকো, সবারই সমুদ্রের এক্সপিরিয়েন্স আছে, তোমরা জানবে যে দেখবে যে ভোরবেলা বা একটু রাতের দিকে একটু ধোঁয়াশার সৃষ্টি হয়, একটা কুয়াশার মতো আস্তরণ এই সমুদ্রের বুকে দেখা যায়। দ্যাট ইজ কল মিস্ট বা কুয়াশা, ঠিক আছে? এবার সেই কুয়াশাকে এই উইন্ড বলছে যে সদ্য যে উইন্ডটা তৈরি হয়েছে সেটাই মিস্টটাকে বলছে যে সরে যাও, জায়গা দাও, ঠিক আছে? কারণ মিস্টটা তো ওই সমুদ্রর পুরো জায়গাটা ঘিরে রয়েছে। এবার যেখান যেখান দিয়ে হাওয়া বইবে সেখানে সে নিজের রাস্তা নিজেই তৈরি করে নেবে, সব কিছুকে সরিয়ে দিয়ে। তো অ্যাজ ইফ ও যেন চিৎকার করে, এখানে পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে, বুঝতেই পারছো। পার্সনিফিকেশন কি না, মানুষের মতো আচরণ করে যখন কোনো অপ্রাণীবাচক জিনিস, যেমন ধরো উইন্ড, উইন্ড এখানে মানুষের মতো, সে যেন মিস্টকে বলছে বা কুয়াশাকে বলছে যে সরে যাও, আমার জায়গা করে দাও, আমি এখন সবাইকে জাগাবো, আমি ডাঙার দিকে যাব। It hailed the ships and cried, "Sail on, ye mariners, the night is gone." সমুদ্রের বুকে যারা মাছ ধরতে গেছিল ভোর রাতে, তারা সারা রাত মাছ ধরার পর এখন ক্লান্ত, তারা তাদের জাহাজের মধ্যে, নৌকোর মধ্যে ঘুমিয়ে রয়েছে, নাবিকরা। ইয়ে মারিনার্স মানে ইউ মারিনার্স, মারিনার্স মানে হচ্ছে নাবিক, ঠিক আছে? মারিনার্স কথাটার মানে হচ্ছে নাবিক। তো নাবিকদেরকে মানে যখন একটা হাওয়ার দমকা হাওয়া এসে ধাক্কা মারে জাহাজে, জাহাজটা কি হবে? দুলে উঠবে। তো অবশ্যই সেই উইন্ড যেন এই জাহাজগুলোকে দুলিয়ে দিচ্ছে। কেন? কারণ তুমি কাউকে জাগাতে গেলে কি করো? তুমি তাকে ধাক্কা মারো, তাকে খোঁচা দাও, তাকে ঠেলা মারো, হ্যাঁ, তাকে নাড়িয়ে দাও, তখন সে হঠাৎ করে চমকে গিয়ে ঘুম থেকে উঠে পড়ে, তাই তো? তো সেরমভাবে বা তোমাকেও যদি কেউ ঘুম থেকে ওঠায়, সে কি করে? সে একই প্রসেস করে, তোমাকে নেড়ে দেয় বা তোমাকে ঝাঁকিয়ে দেয় বা ঠেলা মারে। তো এই উইন্ডের যে স্পিড, সেটা গিয়ে যখন এই জাহাজে ধাক্কা লাগছে, জাহাজগুলো দুলে উঠছে, অ্যাজ ইফ উইন্ড যেন তাদেরকে ইচ্ছাকৃতভাবে জাগিয়ে তুলছে আর বলছে যে সেল অন। সেল অন মানে কি? বয়ে চলো। নৌকোর কাজ কি? সমুদ্রের বুকে বয়ে চলা, তো বয়ে চলো। ইউ মারিনার্স, নাবিকদেরকে সম্বোধন করে বলছে। নাইট ইজ গন, রাত তো শেষ হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছো কেন? এখন বাড়ি ফেরো, সমস্ত মাছ তোমরা যা ধরেছো সেগুলোকে নিয়ে এবার বাড়ি ফেরার সময় হয়েছে। ক্লিয়ার? এতটা বোঝা গেছে? আচ্ছা, এবার আমি আরেকটুখানি স্ক্রিনটাকে এগিয়ে দিলাম কারণ পরের লাইন্সগুলোতে আমরা আসছি। ক্রাইং অ্যাওয়েক ইট ইজ ডে অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, ঠিক আছে? অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, ক্রাইং অ্যাওয়েক ইট ইজ ডে। এরপরে সে কি করে? আরও স্পিড তোলে, ঠিক আছে? স্পিড তুলে সেই উইন্ডটা ল্যান্ডের দিকে মানে ডাঙার দিকে এগোতে শুরু করে প্রচণ্ড জোরে, প্রচণ্ড গতিতে। এবং সে যখন একটা ঝড় হয় তখন দেখবে একটা তার সাথে একটা সাউন্ড হয়,
ঠিক আছে, সেই সাউন্ডটাকেই এখানে ক্রাইং বা এই সাউন্ড বা উইন্ডের আওয়াজ বোঝাচ্ছে। সে যেন চিৎকার করছে, সে যেন একটা পার্সন, সে যেন একটা মানুষ, সে চিৎকার করে সবাইকে জানান দিচ্ছে যে সকাল হয়ে গেছে, উঠে পড়ো। ঠিক আছে, ইট সেড আনটু দ্য ফরেস্ট শাউট হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট। এরপরে সে যখন ডাঙায় স্পর্শ করে, ডাঙায় ঢোকে, তখন প্রথমেই তার কাছে কি আসে, একটা জঙ্গল আসে, একটা ফরেস্ট আসে, এবং সে ঢুকে দেখে যে সারা রাত ধরে এই যে গাছগুলো, সেগুলো তার পাতাগুলো ঝুলে রয়েছে। কেন? কারণ পাতাগুলো অ্যাজ ইফ রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে, আমাদেরই মতো গাছের পাতাও রাতের বেলা রেস্ট নেয়। তো সেই গাছের পাতাগুলো রেস্ট নিচ্ছে, এবং হাওয়া যখন আসে সেটাতে কি হবে, গাছের পাতাগুলো হঠাৎ করে চমকে গিয়ে দুলতে শুরু করবে। সেই ঘটনাটাই এখানে ঘটে, এবং অ্যাজ ইফ উইন্ড যেন ফরেস্টকে বলছে যে চিৎকার করো, শাউট করো, হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট। লিফি ব্যানার্স আউট কথাটা একটু ভালো করে বুঝে নাও। ব্যানার কথাটার মানে হচ্ছে পতাকা, আর লিফি মানে হচ্ছে লিফ বা পাতা। তো পাতাগুলো যেগুলো মৃহমান হয়ে রয়েছে বা ঝুলে রয়েছে, সেগুলো এই হাওয়ার স্পর্শে আন্দোলিত হয়ে চাঙ্গা হয়ে ওঠে, এবং সেগুলো পথ করে হাওয়াতে দুলতে শুরু করে। এবং যখন একটা পাতা আর একটা পাতার সাথে ঘর্ষণ হবে, অবশ্যই সেখানে সাউন্ডের একটা সৃষ্টি হবে। এবার পুরো জঙ্গলে যদি সমস্ত পাতা প্রচণ্ড ঝড়ের হাওয়াতে দুলতে থাকে, সেখানে একটা ক্যাকোফোনি বা একটা খুব সুন্দর মানে বলতে পারো গমগমে আওয়াজ সৃষ্টি হবে। তো সেইটা এই উইন্ডটা যেন ক্রিয়েট করছে। সে ফরেস্টকে বলছে চিৎকার করো, তার মানে ফরেস্টকে তো আর বলছে না, গাছগুলোকে বলছে তোমরা জেগে ওঠো, তোমাদের পাতাগুলোকে দোলাও, চিৎকার করো, পাতার শব্দে সবাইকে জাগিয়ে তোলো। ঠিক আছে, ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইং অ্যান্ড সেড ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং। এর পরের লাইনে আমরা একটা উড বার্ডের কথা পাচ্ছি। উড বার্ড ইজ এ সিঙ্গিং বার্ড বা গায়ক পাখি বলতে পারো। সে রাতের বেলা আরামসে একটা গাছের ডালেতে তার ফোল্ডেড উইংয়ের মধ্যে তার ডানা ভাঁজ করে তার মধ্যে মুখটা গুজে আরামসে ঘুমোচ্ছিল। এমন সময় হঠাৎ করে সেই হাওয়াটা এসে তাকেও নাড়িয়ে তোলে, তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে বলে ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং। পাখিটাকে জাগিয়ে দিয়ে বলে যে চলো, উঠে পড়ো, ঘুম থেকে ওঠো, গান করো। এবং আমরা জানি যে একদম ভোরবেলায় যারা ধরো ওঠার অভ্যেস আছে, সকালবেলা আমরা সবার আগে কিসের ডাক শুনতে পাই, পাখির কিচিরমিচির শুনতে পাই। যাদের মর্নিং ওয়াকের অভ্যেস আছে তারা যখন সকালবেলা বেরো কি শুনতে পাও তোমরা? দেখবে যে একটা খুব সুন্দর নির্মল আকাশ এবং একটা খুব সুন্দর মৃদুমন্দ হাওয়া হয়, এবং তার সাথে পাখির কিচিরমিচির আওয়াজ আমরা শুনতে পাই। অনেক ভোর রাতে এই পাখিরা জেগে যায় এবং তারা ডাকতে শুরু করে। অ্যান্ড ওভার দ্য ফার্মস, ও অ্যাপোস্ট্রফি ER মানে ওভার, ওভার দ্য ফার্মস ও Chanticleer your clarion blow the day is near। এর পরের এখানে যে Chanticleer-এর কথাটা বলা হয়েছে, এটা আমি একটু পরে বলছি, তার আগে আমি যে লিটারাল মানে সেটা বলে দিচ্ছি। হাওয়াটা বা উইন্ডটা বইতে বইতে এবারে ফার্মের মধ্যে পৌঁছয়। ফার্ম মানে কি? খামার বাড়ি, মানে যেখানে ক্ষেত রয়েছে, যেখানে চাষবাস হয়, নানা রকম শস্য চাষ হয়, এবং সেখানে একটা ফার্ম হাউস থাকে। ঠিক আছে, যেখানে এই চাষিরা থাকে আর কি। তো সেই ফার্মে যখন সে পৌঁছয়, সেখানে সে কি দেখে, যেহেতু ফার্ম হাউসে নানা রকম পশু পাখি থাকে, সেখানে তা মুরগি চাষ হয়, মোরগ চাষ হয়, সব রকমের পশু পাখি সেখানে থাকে। গ্রাম বাংলার দিকে বা গ্রামের দিকে এইটা খুবই পরিচিত একটা চিত্র যে সকালবেলায় সবার আগে কিসের ডাক শুনতে পাওয়া যায়? মোরগের কোকড়কো শোনা যায়। তো এই একটা মোরগ সে বসে রয়েছে, তখন সেই মোরগটাকে এই উইন্ড তাকে ডিরেকশন দেয়, তাকে বলে যে ব্লো ইয়োর ক্ল্যারিয়ন, ইয়োর ক্ল্যারিয়ন ব্লো। ক্ল্যারিয়ন কথাটার মানে হচ্ছে ভেপু বা চোঙা বলতে পারো, যেটা ব্লো করলে একটা মানে যুদ্ধের সময় আগেকার দিনে এই ক্ল্যারিয়ন ব্লো করে একটা বিশাল আওয়াজ সৃষ্টি হতো। মানে দুই পক্ষই এই ক্ল্যারিয়ন একটা বাদ্যযন্ত্র আর কি, যেটা আমরা বাংলায় ভেপু বা চোঙাও বলি, যেটা ফু দিলে একটা আওয়াজ তৈরি হয়, গমগমে আওয়াজ, এবং সেইটা ব্লো করার পরে যুদ্ধ শুরু হতো। তো অ্যাজ ইফ এই ডেটা শুরু করার জন্যে Chanticleer বা এই মোরগটাকে বলছে যে সকাল তো হয়ে গেছে, এখনও কেন তুমি চিৎকার করছো না?
আমরা জানি যে মোরগের ডাকে সকাল হয়। এই মোরগটা ঘুমাচ্ছিল এবং উইন্ড এসে তাকে ধাক্কা মেরে জাগিয়ে দিয়ে বলে যে এবার তোমার জেগে ওঠার সময় হয়েছে, তোমার এখন চিৎকার করার সময় হয়েছে, তোমার ক্ল্যারিয়নটা ব্লো করার সময় হয়েছে। কারণ আমরা জানি যে মোরগের কণ্ঠস্বর প্রচণ্ড রকমের গম্ভীর এবং কর্কশ, এবং সে যখন ডাকতে শুরু করে তোমার এমনিই ঘুম ভেঙেই যাবে। তো সে চাইছে যে যাতে সবাই জেগে ওঠে। কেন? কারণ দ্য ডে ইজ নিয়ার, সকাল এসে গেছে। সবাইকে সে চাইছে তারা যেন চাঙ্গা হয়ে ওঠে, তারা যেন সবাই অ্যাক্টিভিটিতে ব্যস্ত হয়ে পড়ে, তারা যেন আর না ঘুমিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার সন্টিক্লিয়ারে আমি ফেরত আসছি। এখানে একটা ছোট্ট অ্যালিউশন দিয়েছে কবি। সন্টিক্লিয়ারের মেনশন আছে চসারের ক্যান্টারবারি টেলসে। যারা পরবর্তীকালে ইংরেজি সাহিত্য নিয়ে পড়বে তারা চসারের নাম অবশ্যই শুনবে। তিনি একজন বিশেষ বলতে পারো প্রচণ্ড মান্যগণ্য একজন কবি, একদম ওল্ড এজের, এবং সেখানে তিনি একটা কম্পাইলেশন অফ তার কবিতা, হ্যাঁ, ক্যান্টারবারি টেলস বলে, সেইখানে তার না মানে তিনি লিখেছিলেন আর কি। তাতে প্রচুর কবিতা ছিল এবং সেই কবিতাগুলো এক একটা গল্প, প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর গল্প। এবার এই সন্টিক্লিয়ার কোথা থেকে এসছে? সন্টিক্লিয়ার হচ্ছে একটা মোরগের নাম। এই মোরগ একটা গল্পে আছে, সেই গল্পটার নাম হচ্ছে রোম্যান্ডিলা রোজ বা রোম্যান্স অফ দ্য রোজ। সেই গল্পে আমরা পাই যে সন্টিক্লিয়ার একটা মোরগ, সে খুব সুন্দর দেখতে একটা মোরগ, সে একটা ফার্ম হাউসে থাকে, তার বউ রয়েছে, মানে প্রচুর মুরগি রয়েছে যারা সারাক্ষণ তাকে সেবা করে। আর সন্টিক্লিয়ার প্রচণ্ড দম্ভ, মানে ও কারোর ইয়ে করে না, মানে ও এত বেশি ওর দম্ভ নিজের রূপ নিয়ে যে ও সেই দেমাকেই মানে সবসময় ইয়ে করে, আর ওই দেমাকটাই ওর কাল হয়। এবং সেটার জন্য একটা মানে এই গল্পটা আবার আমরা অন্য কোনো একটা জায়গায় করবো, বা অন্য মানে একটা বড় গল্প, আমি ছোট করে বলছি। তো দেখা যায় যে ওর দম্ভের জন্য ওর একদিন পতন হয় এবং ও নেকড়ের কবলে পড়ে, এবং ওরই একটা বউ সে কিনা এই সন্টিক্লিয়ারকে প্রাণ রক্ষা করে। তো সেক্ষেত্রে সন্টিক্লিয়ার মানে হচ্ছে কক বা মোরগ। ঠিক আছে, তো এই জন্যে সন্টিক্লিয়ার কথাটা এখানে মেনশন করেছে। সন্টিক্লিয়ারের ডাক বা সন্টিক্লিয়ার ওই চসারের সন্টিক্লিয়ার আর কি, তার ডাক প্রচণ্ড সুন্দর ছিল এবং গমগমে ছিল। সে যখন ডাকতো তখন সমস্ত মানে গ্রাম জেগে যেত। তো সেই জিনিসটা মেনশন করার জন্যে এই মোরগটাকে সন্টিক্লিয়ার বলে সম্বোধন করেছে। ঠিক আছে, সো ইটস আ নেম অফ আ মিথিক্যাল কক আর কি। আমরা এখন যেটা পড়ছি সেখানে সন্টিক্লিয়ার মানে এখানে মোরগ বোঝাচ্ছে আর কি। তো এই মোরগটাকে বলছে যে তুমি জাগো এবং ডাকতে শুরু করো, কারণ তুমি না ডাকলে সকাল হবে না, সকাল এসে গেছে, সবাই তাহলে জেগে উঠবে। যাই হোক, নেক্সট, ইট whispered to the fields of corns, bow down and hail the coming morn। এর পরের দুটো লাইনে তিনি বলছেন কর্ন ফিল্ডসে, মানে উইন্ডটা বইতে বইতে কোথায় গিয়ে পৌঁছচ্ছে? ভুট্টা খেতে। এবার সেখানে প্রচুর শস্য হয়ে রয়েছে, এবং যখন দেখবে বাতাস হয় বা ঝড় হয়, বিশাল বিশাল ধান ক্ষেত বা গম ক্ষেত মানে তার ওপর দিয়ে যখন যায়, এমনিতেই সেই শস্যগুলো মাথা নুয়ে যায় বা তাদের ঘাড়গুলো বেঁকে যায়, আর মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যায়। তো যেখান দিয়ে ওই হাওয়াটা যায়, সে তার নিজের স্পিডে, নিজের গতিতে এবং নিজের মানে স্ট্রেংথে এই সমস্ত শস্যকে নুইয়ে দেয়। তো অ্যাজ ইফ এই উইন্ডটা এই কর্নফিল্ডকে বলছে যে বাও ডাউন, মাথা নত করো, হেল দ্য কামিং মর্ন, যে সকাল আসছে তাকে আহ্বান জানাও, তাকে ওয়েলকাম করো। হেল করা মানে ওয়েলকাম করো। আমরা কাউকে ওয়েলকাম কিভাবে করি? নমস্কার করে করি, পায়ে হাত দিয়েও নমস্কার করি, বা বিশেষ করে বাইরের দেশের যেটা নিয়ম, তারা একটু ঝুঁকে বাও করে। এই বাও করা মানে হচ্ছে কাউকে সম্মান জানানো, কাউকে ওয়েলকাম করা। তো এই উইন্ড কর্নফিল্ডকে বলছে যে তোমাদের মাথাটা ঝুঁকাও, এবং কাকে ওয়েলকাম করো? মর্নিংকে। এই যে নতুন দিন এসছে, নতুন দিন মানে একটা নতুন পজিটিভিটি, একটা নতুন বলতে পারো সকাল, যেটা নানান রকম নতুন সম্ভাবনা নিয়ে এসছে, সেইটাকে ওয়েলকাম করা। It shouted through the belfry tower, awake, O bell, proclaim the hour। বেলফ্রি টাওয়ার হচ্ছে চার্চের যে
একটা টাওয়ার থাকে, তাতে একটা ঘন্টা থাকে, সেই ঘন্টাটা বাজিয়ে চার্চের টাইমিং জানান দেওয়া হয়। সেই ঘন্টাটা কতবার বাজবে এবং কখন বাজবে সেটা ডিপেন্ড করে এক একটা মাসের ওপর, এবং ইভিনিংয়ের সময় একরকম, সকালবেলায় একরকম, এরকমভাবে ঘন্টার ধ্বনি দিয়ে লোককে জানানো হয় যে চার্চের টাইম হয়ে গেছে, এবং সেই ঘন্টার ধ্বনি শুনে মানুষ চার্চে আসে। তো সকালবেলার যে মর্নিং বেল, সেই বেল মানে এই বেলটাকে যদি হাওয়া হয় অবশ্যই বেলটা দুলবে, তো আওয়াজ হবে। তো অ্যাজ ইফ এই উইন্ডটা গিয়ে বেলফ্রি টাওয়ারে, চার্চের টাওয়ারে যেখানে বেলটা ঝুলছে, সেই বেলটাকে বলছে যে বাজতে শুরু করো, প্রোক্লেম দি আওয়ার। প্রোক্লেম দি আওয়ার মানে এই যে সময় হয়ে গেছে সেটা জানিয়ে দাও। প্রোক্লেম করা মানে জানিয়ে দেওয়া, সবাইকে জানিয়ে দাও সকাল হয়ে গেছে। লাস্ট দুটো লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানটাতে উনি বলছেন, ইট ক্রস দ্য চার্চ ইয়ার্ড উইথ আ সাই অ্যান্ড সেট নট ইয়েট ইন কোয়াইট লাই। এরপর আস্তে আস্তে চার্চের পেছন দিকে যখন এই হাওয়াটা বা বাতাসটা আসে, তখন কেমনভাবে যেন তার স্পিডটা কমে যায়। মানে যত সমুদ্রের থেকে ডাঙার দিকে বইতে বইতে একটা ঝড় আসে, তার কিন্তু গতি আস্তে আস্তে কমতে শুরু করে, এবং কমতে কমতে যখন এই চার্চ ইয়ার্ডের পেছন দিকে আসে, যেখানে গ্রেভইয়ার্ড বা কবরস্থান রয়েছে, সেইখানটায় এসে এই হাওয়াটা বা এই বাতাসটা যেন একটা দীর্ঘশ্বাস ফেলে, তার গতি রোধ হয়ে যায়, সে যেন হঠাৎ থমকে যায়। ঠিক আছে, এবার এই গ্রেভইয়ার্ডের যে ইয়েটা প্রসঙ্গটা কেন এসছে, এই যে কোনো চার্চের পেছন দিকে ব্যাকইয়ার্ডে একটা করে গ্রেভইয়ার্ড থাকে, যেখানে মৃত মানুষদের শায়িত করা থাকে, এবং এই জায়গাটাতে এসে সে কিন্তু এতক্ষণ ধরে যা করছিল, যা তার ক্যারেক্টারিস্টিক, সবাইকে নাড়িয়ে জাগিয়ে ঘুম থেকে তুলে দেওয়া, এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে কিন্তু এখানে এসে সেই কবরস্থানে সেই এক কাজ করে না, সে কিন্তু কাউকে জাগাতে চায় না। কেন? কারণ এই কবরের নিচে যারা শায়িত রয়েছে তারা চিরনিদ্রায় নিদ্রিত, তারা আর দ্বিতীয়বার কিন্তু জেগে উঠবে না। সেই জন্যে সে তাদেরকে জাগাতেও চায় না, সে চায় যেন তারা শান্তিতে সেখানে ঘুমায়। অ্যান্ড সেড নট ইয়েট ইন কোয়াইট লাই। আর লাস্ট লাইনে একটা অ্যালিউশন কবি ইউজ করেছেন। এখানে বাইবেলে বলা হয় যে জাজমেন্ট ডেতে, যেদিন মানে ভগবান ধার্য করেছেন অ্যাজ দ্য জাজমেন্ট ডে, সেদিন নাকি ভগবান নিজেই স্বর্গ থেকে মর্তে নেমে আসবেন ইন পার্সন, এবং মৃত মানুষ যারা অলরেডি যারা মারা গেছে, যারা এই সমস্ত কবরে শায়িত রয়েছে, তারা জীবন ফিরে পাবে, এবং তারা কিন্তু সবাই এই গডের সামনে আসবে, দাঁড়াবে, তাদের জাজমেন্ট হবে, বা তারা তাদের লাভ ক্ষতি, তাদের যে মাপকাঠি বা তারা সারা জীবন ধরে যা করেছে সেটার হিসেব নিকেশ সেই দিন হবে। সো দ্যাট ইজ ওয়াই এই উইনটা বলছে যে এখনও সময় হয়নি, তার মানে কি এখনও জাজমেন্ট ডে আসেনি, তাই জন্যে এখনও অবধি তোমরা যেরকম ঘুমাচ্ছ, মানে এই মৃত ব্যক্তিরা, মৃত আত্মারা, তাদেরকে এই উইন্ড জাগাতে চাইছে না, তাদেরকে বলছে ইন কোয়াইট লাইফ, তোমরা যেরমভাবে আরাম করে ঘুমাচ্ছ সেরমভাবেই ঘুমাও। আই হোপ দ্য পোয়েম ইজ ক্লিয়ার। আমি এটা ভালোভাবে তোমাদের কন্টেন্টে দিয়ে দিয়েছি। এখানেও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কন্টেন্টটা আবার ভালো করে শুনে নেবে, যতবার শুনবে তত বেটার, কারণ পোয়েমের লাইনের সাথে মিলিয়ে মিলিয়ে ওখানে পড়ে নেবে। এখানেও আমি লাইন টু লাইন তোমাদের আরেকবার আমি বুঝিয়ে দিলাম, তো হোপফুলি যে আমার কোনো অসুবিধা হয়নি। কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে এখনই জানাও, দেন উইল প্রসিড, আমরা বাকি ক্লাসটা এগোবো। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যদি হয়ে থাকে বা কোনো কিছু জানতে চাও তাহলে এখন তোমরা এখানে টাইপ করে লেখো। আচ্ছা, খুশবু, অপর্ণা সবাই বলছো যে বুঝেছো। স্বস্তিকা, না দিদি, মানে বুঝলাম না কি না দিদি, মানে বুঝতে পেরেছো কি? হেল্ড, আচ্ছা অলিভা জিজ্ঞেস করেছো হেল করা মানে কি। হেল করা মানে হচ্ছে
আচ্ছা, একটু অফলাইন হয়ে গেছিল। অলিভা জিজ্ঞেস করেছিলে হেল মানে কি। হেল করা মানে কাউকে ডাকা বা নামানো বলতে পারো, ঠিক আছে, কল করা। হেল মিন্স টু কল, ঠিক আছে। ওকে, সবাই যখন বুঝেছো, উই মুভ অন টু দ্য নেক্সট পোর্শন। আজকে আমাদের যে ক্লাস টাস্ক, ঠিক আছে, ডে ব্রেকের, সেখানে আর কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো আমরা করব। ফ্রম ওয়্যার ডাজ দ্য উইন্ড রাইজ ইন ডে ব্রেক, দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনটা। আচ্ছা, এখানে আর একজন জিজ্ঞেস করেছো, রুবিনা খাতুন, ক্ল্যারিয়ন মানে কি। ক্ল্যারিয়ন মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র, যে যে জিনিসটা বাজানো যায়, বাদ্যযন্ত্র, ঠিক আছে, উইন্ড ইনস্ট্রুমেন্ট। ওকে। ব্যানার্স জিজ্ঞেস করেছো রিতিকা। ব্যানার মানে হচ্ছে পতাকা, মানে পাতাগুলো পতাকার মতো দুলবে, ঠিক আছে, সেইটা বলেছে। সোনাক্ষী শুধু সি দিয়েছো। আচ্ছা, ও আচ্ছা, অ্যান্সার দিয়েছো। ফ্রম ওয়্যার ডাজ দ্য উইন্ড রাইজ ইন ডে ব্রেক, এটার অ্যান্সারটা দাও। এক কথায় না, একটা লাইনে উত্তরটা হবে। আচ্ছা, স্বাস্তিকা দিয়েছো ইন দ্য প্রোজ নয়, পোয়েম হবে। ডে ব্রেক দ্য উইন্ড রাইজেস ফ্রম দ্য সি, ইয়েস। অ্যান্সারটা দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। ইন দ্য পোয়েম, ইয়েস, ফ্রম দ্য সি দ্য উইন্ড রাইজেস ইন ডে ব্রেক ফ্রম দ্য সি। স্বাতি সরকার দিয়েছো, হ্যাঁ ঠিক আছে। উইন্ড অপর্ণা করলে তো রাইজেস হবে, রাইডার করে ফেলেছো, ফ্রম দ্য সি। এখানে আমি স্ক্রিনে দেখো তোমাদের অ্যান্সারটা দিয়ে দিয়েছি, দেখে নাও। খাতা নিয়ে নিশ্চয়ই বসেছো, তোমরা অ্যান্সারগুলো লিখে নাও। পরবর্তীকালে এই কোয়েশ্চেন্সগুলো আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা ওখান থেকেও পেয়ে যাবে। বাট এখন যখন করছো, তখন আমার সাথে সাথে অ্যান্সার্সগুলো করলে আরও বেটার হবে। ইয়েস, দ্য উইন্ড রাইজেস ফ্রম দ্য সি, রাইট রাজীব, ঠিক হয়েছে। আচ্ছা, দেখে নিয়েছো প্রত্যেকে অ্যান্সার, তাহলে আমরা পরের কোয়েশ্চেনটাতে যেতে পারি। Why does the wind hurry landward? উইন্ড ডাঙার দিকে ছুটছে কেন? Why does the wind hurry landward? ডাঙার দিকে কেন এত স্পিড নিয়ে সে এগিয়ে চলেছে? কি হবে উত্তর? চেষ্টা করো। ওকে, অপর্ণা দিয়েছো বিকজ দ্য নাইট ইজ গন। এটা কাছাকাছি গেছে, কিন্তু একেবারে সঠিক বলতে পারছি না, আরেকটু ট্রাই করো। কাছাকাছি, তোমার উত্তরটা কাছাকাছি হয়েছে।
আচ্ছা, ওয়েক আপ ফর দ্য ম্যারিনার্স, না তা নয়। আর আচ্ছা, স্বাস্তিকা দিয়েছি ইন দ্য পোয়েম ডে ব্রেক রিটেন বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো দ্য উইন্ড হারিস ল্যান্ডওয়ার্ড, ইন দরকার নেই। টু টেল এভরি ন্যাচারাল এন্টিটি দ্যাট দ্য ডে ইজ নিয়ার, ভেরি গুড, খুব ভালো হয়েছে। আচ্ছা, বিকজ দ্য নাইট ইজ গনটা ঠিক পারফেক্ট অ্যান্সার নয়। The wind is hurry landward because the morning is coming. পৌলমী সাধুকা, the wind is hurrying landward হবে, ঠিক আছে। The wind hurried landward to wake up everyone. জুই, তোমার নাম বুঝতে পারছি না, তুমি নামটা একটু দিও, তোমার অ্যান্সারটা ঠিক হয়েছে, ভেরি গুড। To wake all in the land for the morning is come. Because the morning has come করবে সোনাক্ষী। Rubina, the wind hurried in landward because it wants dawn breaking. Okay, very good. The day is breaking and it is the time to wake up and doing own work. Okay, very good. ঠিক আছে, তাহলে আমিও তোমাদের থেকে হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, তপন তোমারটা বুঝতে পারছি না, তোমার নামটা দিও। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়েটা ঠিক বোঝা গেল না, এটা অ্যান্সারটা ইনকমপ্লিট হয়েছে। আচ্ছা, তোমাদের থেকে অ্যান্সার নিয়ে আমি লিখছি। The wind hurried landward to let everyone know that the day is near. সব থেকে ইজিয়েস্ট অ্যান্সার হচ্ছে এইটা, সে দৌড়েছিল। আচ্ছা, হয়েলি, ঠিক আছে। অপর্ণা, তোমারটাও একটুখানি গুছিয়ে লিখতে হবে। দ্য উইন্ড হারিজ ল্যান্ডওয়ার্ড বিকজ দ্য নাইট ইজ গন, এতটা লিখলেও হবে। আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি স্ক্রিনে, দেখে নাও। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, তোমাদের থেকেই পয়েন্টস নিয়ে লেখা। দ্য উইন্ড হারিড ল্যান্ডওয়ার্ড টু লেট এভরিওয়ান নো দ্যাট দ্য ডে ইজ নিয়ার, সকাল হয়ে গেছে সেইটা সবাইকে জানানোর জন্যে ও দৌড়ে যাচ্ছে ল্যান্ডের দিকে, ঠিক আছে। সো আই গেস এটা বোঝা গেছে অ্যান্সারটা। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এটা দেখে নিয়েছো নিশ্চয়ই সবাই। হোয়াট আর লিফি ব্যানার্স? লিফি ব্যানার্স বলতে কি বোঝায়? আমি বুঝিয়ে দিয়েছিলাম লিফি কি, ব্যানার্স কি, তাহলে লিফি ব্যানার্স একসাথে কি বোঝায়? What are leafy banners? Branches with leaves. Okay, মাজেদা দিয়েছো branches with leaves. In the forest add করলে আরো বেটার হয়। The leaves of the forest, yes, like leaf like banners. Okay, তৃষা, leaf like banners, এখানেও একটা পয়েন্ট আমি পেলাম। আর কিছু? ব্রাঞ্চেস উইথ লিভস, কভার্ড উইথ লিভস। আচ্ছা, মানে লিভস কথাটা মেনশনড হচ্ছে, বুঝতে পারছি।
তোমাদের অ্যান্সারগুলো নিয়েই আমি তাহলে একটা অ্যান্সার বানিয়ে দিচ্ছি এখানে, দেখো। The leaves of the forest which sway like, এখানে লাইক বানানটা আমি একটু ভুল লিখেছি, দাঁড়াও, টাইপিং মিস্টেক, like banners in the wind are called leafy banners. The leaves of the forest which sway like banners in the wind are called leafy banners. পাতা যেগুলো, ফরেস্টের পাতাগুলো যখন পতাকার মতো আন্দোলিত হয় হাওয়াতে, তখন তাদেরকে লিফি ব্যানার্স বলা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? সোয়ে কথাটার মানে স্বাস্তিকা দোলা, আন্দোলিত হওয়া। ঠিক আছে, খুশবু দিয়েছো লিফি ব্যানার্স, লিফি বানানটা ভুল হয়েছে। লিফি ব্যানার্স রেফার টু হ্যাঙ্গিং লিফ অফ ফরেস্ট্রি, হ্যাঁ সেটাও নেওয়া যায়। আদারওয়াইজ আমি যেটা লিখে দিয়েছি, সোয়ে কথাটার মানে সোনাক্ষীও জিজ্ঞেস করেছো, আমি আবার বলছি, সোয়ে কথাটার মানে হচ্ছে দোলা বা আন্দোলিত হওয়া। ঠিক আছে, কোনো কিছু ধাক্কায় যদি কিছু দুলে ওঠে সেটাকে সোয়ে করা বলে। ওকে, দুলে ওঠা। So I guess the answer is clear. এখানে ভালো করে দেখে নাও অ্যান্সারটা। The leaves of the forest which sway like banners in the wind are called leafy banners. আমি লিখে দিয়েছি অ্যান্সারটা, এই অ্যান্সারটা টুকে নাও বাদ বাকি যারা লিখতে পারোনি। So we move on to the next one. What does the wind tell the woodbird to do? Wind woodbird কে কি করতে বলেছিল? What does the wind tell the woodbird to do? The wind said the woodbird awake and sing. Yes, the wind wanted the woodbird to wake up and sing in the morning song. Very good, Jui, খুব ভালো অ্যান্সার দিয়েছো। তুমি আমাকে নামটা বলেছিলে, আমি আবার ভুলে গেছি, যাই হোক, সহেলি, রাইট, সহেলি ঠিক অ্যান্সার দিয়েছো। The wind wanted the woodbird to wake up and sing the morning song. Very good. The wind tells the woodbird awake and sing. Okay, Swastika diyecho in the poem Daybreak, the wind tells the woodbird to awake and sing as the new morning is near. Very good. Majeda diyecho the wind told the woodbird to get up from sleep and start singing as daytime has already arrived. Very good. এই অ্যান্সারটা মোটামুটি প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর করে লিখেছো, প্রত্যেকেরটাই আমার পছন্দ হয়েছে, মানে আমি এখান থেকেই অ্যান্সার নিয়ে লিখবো আর কি। প্রত্যেকের পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার। Okay, good.
The wind told the woodbird to wake up and sing as the morning was near. তোমাদের থেকেই অ্যান্সার নিয়ে লেখা. So I guess the wind wanted the woodbird to wake up and sing the morning song. ঠিক আছে শরণ্যা. তৃষা দিয়েছে the wind said the woodbird that awake and sing. ওকে একটু ঘুরিয়ে ইনডাইরেক্ট করে লিখলে বেটার হবে. পৌলমি দিয়েছে the wind told the woodbird to awake and sing. একদম রাইট অ্যান্সার. ভেরি গুড. The wind tells the woodbird to awake হবে. ঠিক আছে, আওয়েকের আগে একটা টু বসবে, টু অ্যাওয়েক অ্যান্ড সিং, তাহলে ঠিক হবে। ওকে, সো সবারই অ্যান্সার খুব ভালো হয়েছে, আই এম ভেরি হ্যাপি। সারা লাস্ট ওয়ান, দ্য উইন্ড ওয়ান্টেড দ্য উডবার্ড টু ওয়েক আপ অ্যান্ড সিং দ্য মর্নিং সং। ভেরি গুড। প্রত্যেকের অ্যান্সারটা আমি পড়েছি, যার যেটা একটু ভুল হয়েছে দেখে নাও, আমি বলে দিয়েছি, অ্যান্সারটা লিখেও দিয়েছি, দেখে নাও স্ক্রিনে আছে। সো যারা লিখতে পারোনি তারা একটুখানি এটাকে লিখে নাও। আদারওয়াইজ প্রত্যেকেই যারা ট্রাই করেছো ঠিকঠাক লিখেছো, মানে অ্যান্সারগুলো প্রত্যেকেরই নিজস্ব হয়েছে এবং ঠিক হয়েছে। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। সো মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। হোয়াট ইজ আ ক্ল্যারিয়ন? এটা আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের, ক্ল্যারিয়ন জিজ্ঞেস করেছিলে। দ্য উইন ওয়ান্টেড দ্য, লিজা দিয়েছো দ্য উইন ওয়ান্টেড দ্য উডবার্ড টু ওয়েক আপ অ্যান্ড সিং দ্য মর্নিং সং, ঠিক হয়েছে অ্যান্সার লিজা। উই হ্যাভ মুভড অন টু কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ আ ক্ল্যারিয়ন? এটা জিজ্ঞেস করেছিলে, আমি কিন্তু অ্যান্সারটা বলে দিয়েছিলাম তখন, ক্ল্যারিয়ন কাকে বলে, আর ক্ল্যারিয়নের মেনশন কোথায় হয়েছে, কেন হয়েছে, সেটাও আমি বলে দিয়েছি। সো একটু মনে করো, যদি মন দিয়ে শুনে থাকো, ওখানে কিন্তু বলা আছে হোয়াট ইজ আ ক্ল্যারিয়ন। আ উইন্ড ইনস্ট্রুমেন্ট, ভেরি গুড। ক্ল্যারিয়ন ইজ আ লাউড, ক্লিয়ার অ্যান্ড স্টিমিউলেটিং কল। হ্যাঁ, কল বলতে পারো, বাট ইনস্ট্রুমেন্ট, অ্যাকচুয়ালি ক্ল্যারিয়ন ইজ আ ইনস্ট্রুমেন্ট। লাউড মাঝেরা দিয়েছো, লাউড নয়, লাউড, ওর আওয়াজটা লাউড। ক্ল্যারিয়ন ইজ আ লাউড ভয়েস অফ শন্টি ক্লিয়ার। নো খুশবু, ক্ল্যারিয়ন কথাটা জিজ্ঞেস করেছে। ক্ল্যারিয়ন হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, উইন্ড ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। উইন্ড ইনস্ট্রুমেন্ট কি, যেগুলো ফু দিয়ে বাজানো হয়, যেমন বাঁশি, ঠিক আছে, তারপরে ধরো ভেপু, চোঙা, এইগুলো। ইন দ্য পোয়েম ডেবে, ক্ল্যারিয়ন ইজ আ ট্র্যাডিশনাল লাউড ইনস্ট্রুমেন্ট। গুড। ক্ল্যারিয়ন ইজ আ লাউড, ক্লিয়ার অ্যান্ড স্টিমিউলেটিং হোয়াট? স্টিমিউলেটিং হোয়াট? উর্মিলা, তোমার অ্যান্সার কিন্তু শেষ হয়নি। ক্ল্যারিয়ন মিনস আ সাউন্ড ইনস্ট্রুমেন্ট, ওকে, আ উইন্ড ইনস্ট্রুমেন্ট। ভেরি গুড। Clarion is a musical instrument, a wind instrument. Clarion is a loud and instrument, হয় না, loud instrument বলতে পারো। ভেরি গুড। আমি তোমাদের থেকে এই অ্যান্সারটা নিয়ে লিখছি। ক্ল্যারিয়ন ইজ আ উইন্ড ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, দেখে নাও তাহলে সবাই। ট্র্যাডিশনাল লাউড ইনস্ট্রুমেন্ট, বিউটি অফ ব্রাঞ্চেস উইথ লার্জ স্ট্রিপস। শ্রেয়া, মনে হয় তুমি আগেরটার উত্তর দিয়েছো, আমি দেখে নিয়েছি, ঠিক আছে। উইন্ড ইনস্ট্রুমেন্ট, ক্ল্যারিয়ন ইজ লাউড, ক্লিয়ার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সারা দিয়েছো, ঠিক আছে, ওকে, গুড। উইন্ড ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, লাউড উইন্ড ইনস্ট্রুমেন্ট, ওকে, ভেরি গুড। ক্ল্যারিয়ন ইজ আ উইন্ড ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তাহলে বেশিরভাগেরই অ্যান্সার ঠিক হয়েছে। আই এম ভেরি হ্যাপি যে তোমরা মনোযোগ দিয়ে শুনেছিলে এবং লিখতে পেরেছো অ্যান্সারটা। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Who is Chanticleer?
কোয়েশ্চেন আছে, হু ইজ শান্তিক্লিয়ার? দেখতে পাচ্ছ স্ক্রিন? শান্তিক্লিয়ার ইজ আ হেন। হেন নয়, হেন নয়, নো। প্রত্যেকেই হেন লিখেছো, আমি এতক্ষণ ধরে কি বুঝলাম? শান্তিক্লিয়ার ইজ নট আ হেন। হেন মানে মুরগি। আর শান্তিক্লিয়ার কার নাম হওয়া উচিত? এটা ককের, তার মানে মোরগ। ঠিক আছে, শান্তিক্লিয়ার ইজ দ্য নেম অফ আ রুস্টার অথবা আ কক। ঠিক আছে, হি ইজ নট আ হেন। হেন হচ্ছে ফেমিনিন জেন্ডার, হেন ইজ ফেমিনিন। আর কক বা রুস্টার ইজ ম্যাসকিউলিন। মোরগ কিন্তু ম্যাসকিউলিন জেন্ডার, মানে পুরুষ যে মুরগিগুলো বা যাদেরকে আমরা মোরগ বলি তারা কিন্তু সকালবেলা ডাকে, আর ওরা একটু অ্যাগ্রেসিভও হয়। তো শান্তিক্লিয়ার ইজ নট আ হেন, ইটস আ কক অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। ঠিক আছে, প্রত্যেকের অ্যান্সারে হেন, আর যারাই লিখেছো হেন, ইটস ভেরি সরি, হেন নয়, হি ইজ আ কক অর হি ইজ আ রুস্টার। অ্যান্সারটা দেখে নাও, ইটস হিয়ার, শান্তিক্লিয়ার ইজ আ রুস্টার। ঠিক আছে, রুস্টার হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। রুস্টার হচ্ছে ম্যাসকিউলিন। ঠিক আছে, ইটস ম্যাসকিউলিন। ঠিক আছে, রুস্টার ম্যাসকিউলিন, আর হেন হচ্ছে ফেমিনিন। ঠিক আছে, হেন হচ্ছে কিন্তু ফেমিনিন। বোঝা গেল? ভালো করে দেখে নাও, এই ভুলটা কিন্তু করবে না, এটা বাচ্চারা এই ভুলটা করে। শান্তিক্লিয়ার ইজ আ কক অর আ রুস্টার হু লিভস ইন আ ফার্ম। ভেরি গুড তৃষা, এটা ভালো লিখেছো। এটা রিট্র্যাক্ট কেন করেছো জানি না, বাট ঠিক আছে। কোক নয়, মনীষা বাগদি, শান্তিক্লিয়ার ইজ আ কক, COCK। আচ্ছা, অপর্ণা লিখেছো, আমি টাইপ করেও রিমুভ করে দিলাম। হ্যাঁ, তুমি ঠিকই লিখেছিলে। ঠিক আছে, বোঝা গেল? এই ভুলটা করবে না। সো হি ইজ আ রুস্টার, শান্তিক্লিয়ার ইজ আ হি। ঠিক আছে, মোরগ, ও কিন্তু মুরগি নয়, যার নাম কবি বলেছেন। তো 6th question is done. We move on to our next one, the 7th question. হোয়াট ইজ আ বেলফ্রি টাওয়ার? এটাও আমি কিন্তু মন দিয়ে যদি শুনে থাকো বলেছি। হোয়াট ইজ আ বেলফ্রি টাওয়ার? বেলফ্রি টাওয়ার কি? হোয়াট ইজ আ বেলফ্রি টাওয়ার? মাজেদা দিয়েছো, টাওয়ার ইন উইচ চার্চ বেলস হ্যাং। ভেরি গুড।
রাইট অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। আচ্ছা, বেলফ্রি টাওয়ার, টাওয়ার নয়, চার্চ বেল আর টাওয়ারের মধ্যে ডিফারেন্স আছে অলিভা। চার্চ বেল যে টাওয়ারে ঝোলানো হয় সেইটা বেলফ্রি টাওয়ার, ওকে। আফাক দিয়েছে দ্য টাওয়ার দ্যাট কন্টেন্স দ্য চার্চ। এই মা, টাওয়ারের চার্চ কি করে কন্টেন হবে? উর্মিলা, বেলফ্রি টাওয়ার ইজ আ বেল টাওয়ার which usually forms a part of a church, okay. চার্চের বেল, okay. In the poem Rebek, Belfry Tower refers to those towers which contains church bells. Very good. The tower that contains the church bell, okay. Belfry Tower is a tower that houses the bell, ball হবে লিখে ফেলেছো রুবিনা, বেল হবে BELL in a church. A belfry tower is a bell tower which usually forms a part of a church, okay. Belfry tower defines in this poem as a tower of a church with bell, ঠিক আছে। ডিফাইন্ড হবে এটা, ঠিক আছে খুশবু, এস এর জায়গায় ডি লেখো। আমি তোমাদেরটা থেকে অ্যান্সারটা নিয়ে লিখছি। ঠিক আছে, বেলফ্রি টাওয়ার ইজ দ্য টাওয়ার of a church where the bell is hung. This is the easiest one. Belfry Tower is a house church part of the bell. একদম শ্রদ্ধা পুরো গুলি গেছে অ্যান্সারটা, একটু দেখে নাও অ্যান্সারটা। Belfry Tower is a bell which is situated in a church tower, which is situated হবে সোনাক্ষী। বেলফ্রি টাওয়ার ইজ এ চার্চ বেল, না চার্চ বেলকে বেলফ্রি টাওয়ার বলে না, বেলফ্রি টাওয়ারে চার্চ বেল ঝোলে, ঠিকই, ঠিক বোঝা গেছে। হ্যাঁ আচ্ছা দিদি, আমার নাম ফিরদৌস, আচ্ছা রুবিনার ইয়েতে লিখছো তুমি, ঠিক আছে ওকে। আর চার্চ বেল, না চার্চ বেল নয়। In the medieval period, Belfry Tower would regulate the lives of the city dwellers by ringing its bells at different times of the day and on different occasions. ভেরি গুড শরণ্যা, খুব সুন্দর অ্যান্সার হয়েছে, এটাও দিতে পারো তুমি। আর আমি আরও সব থেকে সোজা অ্যান্সারটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, এটা দেখেও লিখতে পারো। বেলফ্রি টাওয়ার ইজ দ্য টাওয়ার, সেই টাওয়ার যেখানে চার্চের বেল ঝোলে সেটাকে বেলফ্রি টাওয়ার বলে, ঠিক আছে। চার্চের বেলকে কিন্তু বেলফ্রি টাওয়ার বলে না, ওকে। বোঝা গেছে তাহলে? সো প্রত্যেকেরই অ্যান্সার ঠিক হয়েছে, আর মোরাললেস একটু একটু ভুল আছে সেগুলো আমি বলে দিয়েছি। অ্যান্সার ইজ অন দ্য স্ক্রিন, তোমরা দেখে নাও, অ্যান্সারটা লিখেও নাও পারলে। তো we move on to the 8th question. Why does the wind cross the churchyard with a sigh? উইন্ডটা চার্চইয়ার্ডটা ক্রস করছে দীর্ঘশ্বাস ফেলে, কেন? ঠিক আছে, কেন দীর্ঘশ্বাস ফেলছে? খুব সোজা করে অ্যান্সারটা দেবে, খুব বেশি মানে এক্সপ্লানেশনের দরকার নেই। আমরা দীর্ঘশ্বাস কখন ফেলি? যখন আমরা হতাশ হই বা আমরা স্যাড হই, ঠিক আছে। হোয়াই ইজ দ্য উইন্ড স্যাড? বিকজ, এবার বোঝো কি বলতে চাইছে। দ্য উইন্ড নট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য ওয়ান্স লাইং ইন দ্য গ্রেভস ইন দ্য চার্চইয়ার্ড, ওকে। এটা একটু এক্সপ্লেনেটারি হয়ে গেছে, এটা আরও সোজা করে লেখা যায়, আমি হিন্টটা দিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে। আমরা স্যাড হলে কিন্তু আমরা দীর্ঘশ্বাস ফেলি। সো এবার তোমরা গুছিয়ে অ্যান্সারটা লেখো যে when the wind crosses the churchyard it sighs for what? The wind sighed while crossing the churchyard because it was not the right time for the dead to wake up, okay, good answer, এটাও নেওয়া যায়, বাট একেবারে টু দ্য পয়েন্ট নয়। when the wind crossed the churchyard with a sigh because it is not the right time, না রাইট টাইমটা অ্যাকচুয়ালি ঠিক এটা অন্য কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে, মানে এটা ডাইরেক্ট ঠিক টু দ্য পয়েন্ট আসছে না। টু দ্য পয়েন্ট আমি একটু হিন্ট দিয়ে দিয়েছি, সেই হিন্টটা ফলো করলেই কিন্তু পেয়ে যাবে।
বিকজ দে ওয়ার স্লেপ্ট। আচ্ছা, এটা একটু গুছিয়ে লিখতে হবে অলিভা, মানে অ্যান্সারটা হয়নি। কারা স্লিপ করছে সেটা তো বলতে হবে। আচ্ছা, অ্যান্সারটা আমি এখানে দেখো স্ক্রিনে দিচ্ছি। The wind sighed as it crossed the churchyard as it felt sad for the dead. মৃত মানুষদের জন্য দুঃখ পায়, সেই জন্য সে দীর্ঘশ্বাস ফেলে। Yes, very good Swastika, ভালো লিখেছো। In the poem Daybreak, the wind crosses the churchyard with a sigh to see those old souls that lay in the graveyard. Very good answer. আমার অ্যান্সারটা ভীষণই ভালো লেগেছে, ঠিক আছে, খুব ভালো অ্যান্সার হয়েছে এটা। বিকজ দে ওয়ার স্লেপ্ট এটা হচ্ছে না সারা। বিকজ ইট ইজ টাইম টু ওয়েক আপটা ঠিক অ্যান্সার নয়। দ্য উইন্ড টায়ার্ডও হবে না লিজা, এখানে দেখো আইদার আমার অ্যান্সারটা নিতে পারো অথবা স্বাস্তিকারটা নিতে পারো। উইন্ড সাইড ওয়াল ক্রসিং দ্য চার্চার বিকজ ইট ওয়াজ নট দ্য রাইট টাইম ফর দ্য ডেড টু ওয়েক আপ, এটা ঠিক আছে কিন্তু টু দ্য পয়েন্ট হচ্ছে না, ঠিক আছে। স্বাস্তিকা যেটা দিয়েছে এটা দেখো, আমি তোমাদের এখানে একবার দিয়ে দিচ্ছি। The wind crosses the churchyard with a sigh to see those old souls that lay in the graveyards. এটা ও লিখেছে, আমি লিখিনি। আমার অ্যান্সারটা দেখো স্ক্রিনে আছে, আর একটু সোজা করে দেওয়া আছে। সো আইদার অর, মানে ওর অ্যান্সারটা খুব ভালো হয়েছে। ইন দ্য ডেব্রেক দ্য উইন্ড ক্রসেস দ্য চার্চইয়ার্ড উইথ আ সাই টু সি দোজ ওল্ড সোলস দ্যাট লে ইন দ্য গ্রেভিয়ার্ডস, ঠিক আছে, হলো। So we move on to the next question. Who lie in the churchyard? চার্চইয়ার্ডে কারা শুয়ে আছে? ইটস ভেরি সিম্পল, একদম ডাইরেক্ট অ্যান্সার হবে। হু লাই ইন দ্য চার্চইয়ার্ড? চার্চইয়ার্ডে কারা শুয়ে রয়েছে? এটা আগের অ্যান্সার থেকেই কিন্তু হিন্টটা পেয়ে যাবে, ঠিক আছে। The dead person lie in the churchyard দিয়েছো খুশবু, ঠিক আছে। In the poem Daybreak, the old soul of the dead ones are lying in the churchyard. Very good Swastika. Side peoples না, অলিভা এটাকে একটু গুছিয়ে লিখতে হবে। The dead person না, the dead people বলতে পারো, lie in the churchyard. The dead people are lying quietly in the graves in the churchyard. Very good. Soily, the dead soul. Okay, dead people. I see all dead people around me. মানে এখন আমার অবস্থাটা সেটাই হয়েছে যে মানে স্ক্রিন জুড়ে শুধু dead people and old souls. যাই হোক, everyone is correct in their answer. So jokes apart, সবার অ্যান্সার ঠিক হয়েছে। Dead persons who were sighed in the churchyard, এটা হয়নি অলিভা। Dead people who are lying in the churchyard. The dead people are lying in the churchyard. এইটা আসল অ্যান্সার। The old souls lie in the churchyard. ওকে, সেটাও হবে। পৌলমি, the dead person in lie in the churchyard, ঠিক আছে। সো আমি the dead people who lie হয় না, who lie in the churchyard. The dead people lie in the churchyard, ঠিক আছে শ্রদ্ধা। The dead people lie in the churchyard. সো আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি।
দ্য পিপল হু আর ডেড লাই ইন দ্য চার্চইয়ার্ড। চার্চইয়ার্ডের পেছন দিকে যে ব্যাকইয়ার্ড থাকে সেখানে যে গ্রেভইয়ার্ড রয়েছে বা কবরস্থান সেখানে কারা শুয়ে থাকে? দ্য পিপল হু আর ডেড, মৃত ব্যক্তিরা শুয়ে থাকে। ঠিক আছে, দিস দ্য ইজিয়েস্ট, ডেড পিপল লাই ইন দ্য চার্চইয়ার্ড। সারা দিয়েছো, ঠিক আছে। জ্যোতির্ময় দিয়েছো ডেড পিপল লাই ইন দ্য চার্চইয়ার্ড, রাইট। শ্রদ্ধা, তোমাকে আমি বলে দিয়েছি কি ভুলটা হয়েছিল। সো এখানে দেখো তো স্ক্রিনেতে অ্যান্সারটা আছে, একটু ঠিক করে নাও, আদারওয়াইজ সবারই মানে ক্লুটা ঠিক হয়েছে, শুধু গ্রামাটিক্যালি ঠিকভাবে হয়তো কয়েকজন তোমরা লিখতে পারোনি, সেটা লিখে নাও এখান থেকে। মনীষা দিয়েছো দ্য ডেড পারসনস লাই ইন দ্য চার্চইয়ার্ড, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, রাইট অ্যান্সার। ঠিক আছে, আর অ্যান্সারটা দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, একটু দেখে নাও তাহলে বুঝে যাবে। Okay, so we move on to the last question. What does the wind whisper to the fields of corn? কর্নফিল্ডের কানে কানে এই উইন্ড কি উইসপার করে? ঠিক আছে, একদম বইতে আছে, আমি এটা বলেও দিয়েছি। ঠিক আছে, অ্যান্সারটা In the poem Daybreak, Swastika দিয়েছে the wind whispered to the fields of corn to bow down so that করবে so that they can hail or welcome the fresh new morning. Very good answer, খুব সুন্দর লেখা হয়েছে স্বস্তিকা। আচ্ছা, সারা বলেছো এর বাংলাটা বলতে, মানে আমি কোয়েশ্চেনটার বাংলা বলবো তো বলে দিচ্ছি। হোয়াট ডাজ দ্য উইন্ড উইসপার টু দ্য কর্ন ফিল্ডস? এই যে হাওয়াটা বা এই যে উইন্ডটা বয়ে বয়ে এলো, ফার্মে যখন ঢুকলো বা ক্ষেতের মধ্যে যখন ঢুকলো, সে কানে কানে এই ভুট্টা ক্ষেতকে কি বলেছিল? ঠিক আছে, ভুট্টা খেতে যখন এই কর্নফিল্ডের মধ্যে দিয়ে যখন ও বয়ে যাচ্ছিল, তখন সেই কর্নফিল্ডকে কানে কানে ও কি বলেছিল? দেখো স্বাস্তিকা তার ওপরই একটা অ্যান্সার দিয়েছে ইন দ্য পোয়েম, আমার খুব পছন্দ হয়েছে অ্যান্সারটা, ভেরি গুড। আমি এটাকে একটু তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। ইন দ্য পোয়েম ডেব্রেক দ্য উইন্ড whispered to the fields of corn to bow down, এখানে শুধু একটা ভুল আছে, সো দ্যাট হবে, শুধু দ্যাট হবে না, সো দ্যাট দে ক্যান hail or welcome the fresh new morning। ঠিক আছে, টু ওয়েলকাম দ্য নিউ মর্নিং। ঠিক আছে, লিজা তুমি শর্টে অ্যান্সার দিয়েছো, বাট কারেক্ট অ্যান্সার হয়েছে দ্য উইন্ড whispered to the fields of corn to greet the approaching morning by bowing down। ভেরি গুড, খুব ভালো হয়েছে শৈলী। রুবিনা দিয়েছো দ্য উইন্ড whispered to the fields of corn to bow down and hail the morning। ভেরি গুড। সোনাক্ষী দিয়েছো দ্য উইন্ড whispered হবে WHISPERED। ঠিক আছে, স্পেলিংটা একটু ঠিক করে নেবে। টু দ্য ফিল্ডস অফ কর্ন হবে, টু কর্ন লিখেছো, টু বাউ ডাউন অ্যান্ড হেল দ্য মর্নিং, কাম আর হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো সোনাক্ষী? আমি আর একবার বলে দিচ্ছি, দ্য উইন্ড whispered টু দ্য ফিল্ডস অফ কর্ন টু বাউ ডাউন অ্যান্ড হেল দ্য কামিং মর্ন। ঠিক আছে, আমি অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, দ্য উইন্ড whispered to the fields of corn to bow down and hail অথবা ওয়েলকাম দ্য কামিং মর্ন। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকেই অ্যান্সার ঠিক দিয়েছো, তার মধ্যে থেকে আমি অ্যান্সারটা নিয়ে লিখেছি। স্বস্তিকা বা সবার অ্যান্সারই ঠিক হয়েছে। এখানে এই যে হেল দিতে পারো,
অথবা ওয়েলকাম দিতে পারো। আমার মতো আবার দুটোই দিয়ে দিও না, আমি তোমাদের জন্য দিয়েছি দুটো, যার যেটা সুবিধা হবে লিখবে। হেল দিতে পারো, সেম মানে, ওয়েলকাম করা সেম মানে, ঠিক আছে? হেল করা বা ওয়েলকাম করা মানে অভিনন্দন জানানো, সো সেম মানে। দ্য উইন্ড whispered to the fields of corn to bow down and hail অথবা ওয়েলকাম দ্য কামিং মর্ন, যে কোনো একটা লিখতে পারো। সো দ্যাটস দি অ্যান্সার। The wind whispered হবে সোনাক্ষী, the corn to bow down and hail the morning come, এটা তো বলে দিয়েছিলাম। wind whispered to bow down and welcome the morning, সারা দিয়েছো। the wind whispered ডি যোগ করবে। ওয়েলকাম দ্য নিউ মর্ন, এটা বাও মানে কি দিয়েছো সারা? বাও মানে হচ্ছে মাথা নত করা, ঠিক আছে? মাথাটাকে নত করা, ঠিক আছে? কাউকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা যখন মাথাটাকে ঝোঁকাই সেটাকে বাও করা বলে। ওয়েস্টার্ন কালচারে আমরা যেরকম নমস্কার করি, ওরা বাও করে বা ঝুঁকে মাথাটাকে নামায়, তাতে কি হয় না হাম্বলনেসটা বোঝায় বা আমি কাউকে সম্মান জানাচ্ছি, দ্যাট ইজ বাও। ওকে, সো দ্য স্ক্রিনেতে দেখো অ্যান্সারটা রয়েছে, তোমাদের অ্যান্সার আমি একটা শেয়ারও করে দিয়েছি। নত জানু মানে বাও, হ্যাঁ রাইট অলিভা, নত জানু হওয়া, তো সেটাই মাথাটাকে নত করা, যাতে আমি কাউকে রেসপেক্ট জানাতে পারি, ঠিক আছে? বোঝা গেল? সো আজ এতটা অবধি আমাদের লাইভ ক্লাস এখানেই আমরা শেষ করব, কারণ আমরা মোটামুটি পুরোটাই চ্যাপ্টার কভার করে নিয়েছি। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি তোমাদের কন্টেন্টে পুরোটাই বুঝিয়ে দিয়েছি, ওটা বারবার শুনবে, তাহলে ওটা আরও ক্লিয়ার হবে। এবং ওখানে কোয়েশ্চেন অ্যান্সার্স দেওয়া আছে, অনেকেই দেখেছি বেশিরভাগই তোমরা এমসিকিউটা করে নিয়েছো। এসএকিউ আমরা এখানে প্রায় 10টা কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স, ওখানে সেন্ট্রাল আইডিয়া সব কিছু দেওয়া আছে, তোমরা ওখানে যাবে, গিয়ে ওটাকে ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? সো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, ইট ওয়াজ কমফোর্টেবল। তো আজকে আমরা এখানে লাইভ ক্লাস শেষ করব। তার আগে একটা কোয়েশ্চেন সারা দিয়েছে, ম্যাম হাম্বল মানে কি? হাম্বল কথাটার মানে হচ্ছে নিজেকে নত করা, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের ক্লাসটা শেষ করছি। কিছুক্ষণ পর, তোমরা তো জানোই কি করতে হয়, আমাদের এটা কিছুক্ষণ পর পাবলিশড হয়ে যাবে। তোমরা আবার একবার একটুখানি কাইন্ডলি যাবে ফেরত, গিয়ে ওখানে কমেন্ট বক্সে তোমাদের কমেন্টস লিখতে পারো, কোনো কোয়েশ্চেন থাকলে লিখতে পারো ওখানে, ঠিক আছে? আর ভালো করে, আমি দেখেছি আমাদের কিন্তু 54-এর বেশি লোকজন কিন্তু তোমরা ক্লাসের আগে দেখোনি, তো তোমরা কিন্তু দেখে নেবে ভালো করে, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যে আমি ওখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি উইথ পিকচার, তো বুঝতে কোনো অসুবিধা হবে না। ওখানে সন্টিক্লিয়ারের ছবি পাবে, ঠিক আছে? তোমরা ওখানে চসারেরও ছবি পাবে, ইভেন কি আমাদের কবির ছবিও দেওয়া আছে, তো বোঝার যাতে সব রকম সুবিধা হয় ওটা আমি করেছি। তো তোমরা ওখানে গিয়ে ভালো করে ওটাকে পড়বে, বারবার করে দেখে নেবে, শুনে নেবে ভালো করে। আজকে এখানেও আমি বুঝিয়ে দিয়েছি, এটাও রেকর্ডেড থাকবে, তো যেটা সুবিধা হবে, কিন্তু কন্টেন্টটা ভালো করে দেখো। ওকে, সো এখানে আমরা শেষ করছি। এখানে রুবিনা একটা জিজ্ঞেস করেছো, দিদি ট্রাম্পেট মানে কি? ট্রাম্পেট ওই উইন্ড ইনস্ট্রুমেন্ট, চোঙা বা বিশাল, এটা খুব জোরে আওয়াজ হয় বাজালে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। Okay, so take care everybody. লাইভ ক্লাস আমরা এখানে শেষ করছি। নেক্সট লাইভ ক্লাসে আবার আমরা নতুন একটা চ্যাপ্টারের সাথে আসব। তার মধ্যে তোমাদের যেটা কাজ থাকছে সেটা হচ্ছে বারবার করে কন্টেন্টটা পড়ে ভালো করে এটাকে রিভাইজ করে নেওয়া, যাতে কোনো রকম অসুবিধা না হয়। যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করে নেবে। কন্টেন্টে ওখানে দেখবে যে কন্টেন্টে ওখানে কমেন্ট বক্স আছে, যদি কিছু জিজ্ঞেস করার থাকে ওখানে লিখিত তোমরা দিতে পারো, ঠিক আছে? উইথ নেম, ঠিক আছে? সো বাই ফর নাও, সবাই সেফ থেকো, ভালো থেকো। আর আমাদের নেক্সট ক্লাসের জন্য উইল বি ওয়েটিং ফর দ্যাট। সো বাই ফর নাও, টাটা।